এবার বাংলাদেশের মংলা পোর্টে ভারতের জায়গা নিচ্ছে চীন। বাংলাদেশের অন্যতম কৌশলগত মংলা পোর্টে চীনের এন্ট্রি চিন্তা বাড়ালো ভারতের। শেখ হাসিনার আমলে যে জমিতে ভারতের ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, 2026-এর জুনে এসে সেখানেই এখন উড়বে চীনের পতাকা। ইউনূসের পর এবার তারেক রহমানের বেইজিং সফর ভারত বাংলাদেশ সম্পর্কের তিক্ততাকে কি আরো বাড়িয়ে দিল? বাংলাদেশ যে নতুন চায়না মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোরে যোগ দিল, তাতে দিল্লির নিরাপত্তা কতটা ঝুঁকিতে? চীন কি তাদের স্ট্রিং অফ পালস নীতি নিয়ে ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলতে চাইছে? শ্রীলঙ্কার হাম্বানটোটা কিংবা পাকিস্তানের গোয়াদর বন্দরের পর বাংলাদেশও কি পা দিতে চলেছে চীনের সেই ভয়ঙ্কর ডেপ ট্র্যাপ বা ঋণের ফাঁদে? এই সমস্ত বিষয়েরই খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আপনারা দেখছেন টকটিভ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। দেখুন, আন্তর্জাতিক ভূ রাজনীতি থেকে এই মুহূর্তে একটা অত্যন্ত বড় এবং ভারতের জন্য বেশ উদ্বেগজনক খবর সামনে আসছে। সংবাদ মাধ্যমের হেডলাইন বলছে, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মংলা পোর্টে নাকি এবার ভারতের জায়গা সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে চীন। শেখ হাসিনা সরকারের সময় এই মংলা পোর্টের যে স্পেশাল ইকোনমিক জোন ভারত ডেভেলপ করার কথা ছিল, বাংলাদেশ নাকি এখন সেই প্রজেক্টটাই হুবহু চীনের একটা সরকারি কোম্পানির হাতেই তুলে দিয়েছে। ইউনূসের আমলে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে তিক্ততার বীজ বুনেছিল, তা যেন এখন তারেক রহমানের আমলেও আরও স্থায়ী রূপ নিচ্ছে। সম্প্রতি জুন মাসে তারেক রহমান নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া হয়ে বেইজিংয়ে গিয়েছেন এবং শি জিনপিংয়ের সাথে দেখা করে এই মংলা পোর্ট প্রজেক্টটি চীনের হাতে তুলে দিয়েছেন। দেখুন, এক্ষেত্রে আমাদেরকে সবার আগে বুঝতে হবে এই মংলা পোর্ট বা মংলা বন্দরটি ভারতের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি ম্যাপে দেখেন তবে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে মংলা পোর্টের দূরত্ব মাত্র 189 কিলোমিটার, অর্থাৎ 200 কিলোমিটারেরও কম। এটা চট্টগ্রামের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম সমুদ্র বন্দর, যা সুন্দরবনের কাছাকাছি জায়গায় অবস্থিত। আচ্ছা, এবার প্রশ্ন হলো, ভারত কেন এই পোর্টে বিনিয়োগ করতে চেয়েছিল? এর পিছনে দুটো বড় কারণ ছিল। এর মধ্যে এক, নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ভারতের কানেক্টিভিটি, অর্থাৎ যেহেতু আমাদের আসাম, ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলোর জন্য সরাসরি সমুদ্রের অ্যাক্সেস পাওয়া বেশ কঠিন, তাই ভারতের প্ল্যান ছিল মংলা পোর্টের সাথে রেল লাইন ও লজিস্টিক্স কানেক্ট করে বাংলাদেশের ভেতর দিয়েই আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলোতে কম খরচে ও দ্রুততম সময়ে মালপত্র পৌঁছে দেওয়া। এটা আমাদের পূর্বোত্তর রাজ্যের অর্থনৈতিক চাবিকাঠিও ছিল। এবং দুই, চীনকে ঠেকানো, মানে বঙ্গোপসাগরের এত কাছে যাতে চীন কোনোভাবেই নিজের আধিপত্য তৈরি করতে না পারে। সেই জন্য ভারত প্রথম থেকেই এখানে স্ট্র্যাটেজিক নিয়ন্ত্রণও রাখতে চেয়েছিল। এ বিষয়ে 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটা ঐতিহাসিক যৌথ ঘোষণাও হয়, যেখানে মংলা পোর্টের কাছাকাছি প্রায় 110 একর জমি আইডেন্টিফাই করা হয়েছিল, যেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন তৈরি হওয়ার কথাও ছিল। এরপর 2018 সালে ভারত সরকার এই জোনের ডেভেলপার হিসেবে হীরা নন্দানী গ্রুপকে মনোনীত করে এবং 2022 সালে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি হীরা নন্দানীর সাবসিডিয়ারি ইভিটা কনস্ট্রাকশনের সাথে আনুষ্ঠানিক চুক্তি সই করে। তখন দিল্লিতে বেশ উদযাপনও হয়েছিল যে মংলা পোর্টে ইন্ডিয়ান টার্মিনাল রাইটস পেয়ে চীনের ওপর বড় একটা কূটনৈতিক জয় পেয়েছে ভারত। কিন্তু তাহলে এই নিশ্চিত প্রজেক্টটা ভারতের হাত থেকে গেল কিভাবে? এখানেই আছে আসল টুইস্ট। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, তখন থেকেই ভারতের বহু প্রজেক্টের গতি থমকে যায়। চুক্তি অনুযায়ী ইন্ডিয়ান ডেভেলপার কোম্পানিকে 2 বছরের মধ্যে কাজ শুরু করতে হতো, কিন্তু পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে তারা কাজ শুরু করতে ব্যর্থ হয়, যার ফলস্বরূপ 2025-এর অক্টোবরে বাংলাদেশ সরকার ভারতের এই প্রজেক্টটা বাতিল করে দেয় এবং ভারতকে ডিলিস্ট করে দেয় এক্ষেত্রে। আর চীন ঠিক এই সুযোগটারই অপেক্ষাতেই ছিল।
2025 সালের মার্চ মাসে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হিসেবে মোহাম্মদ ইউনুস বেইজিং সফর করেন। সেই সময় চীন মংলা পোর্টের আধুনিকীকরণের জন্য $400 মিলিয়ন এবং একটা চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন তৈরির জন্য আরও $350 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর 2025 জুন মাসে ঢাকার চাইনিজ এমবেসি ওই একই 110 একর জমিতে চাইনিজ ইকোনমিক জোন গড়ার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয় এবং অবশেষে চলতি বছরে সম্প্রতি 25 জুন বেইজিংয়ে ভিসা এবং চীনের সরকারি কোম্পানি চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যে আনুষ্ঠানিক MOU স্বাক্ষরিত হয়। অর্থাৎ যে জমিতে ভারতের ফ্যাক্টরি হওয়ার কথা ছিল সেখানেই এখন চীনের লাল পতাকা উঠতে চলেছে। আচ্ছা, এই জোনে চীন আসলে কি করতে চলেছে এ বিষয়ে ভিসার এক্সিকিউটিভ মেম্বার মেজর জেনারেল নজরুল ইসলাম জানিয়েছেন, চাইনিজ ইনভেস্টররা নাকি এখানে মূলত টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এবং বড় বড় ওয়ারহাউজিং শিল্প গড়তে আগ্রহী। তবে এটা এখনো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ের সমঝোতা। চাইনিজ পক্ষ এরপর একটা ডিটেলড মাস্টার প্ল্যান তৈরি করবে, যার টেকনিক্যাল ও নেগোসিয়েশন কমিটি রিভিউ করার পর চূড়ান্ত হবে। এর পাশাপাশি মংলা পোর্টের ধারণ ক্ষমতা বাড়াতে নাকি একটা বিশাল ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পও চলছে, যার অধীনে দুটো 368 মিটার দীর্ঘ কন্টেইনার জেটি, মডার্ন কন্টেইনার টার্মিনাল, মাল্টি স্টোরেড কার ইয়ার্ড এবং মেইন রোডের উন্নয়নও করা হচ্ছে। বাংলাদেশ সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী 2028 সালের মধ্যে এই প্রকল্প শেষ হলে মংলা পোর্টের বার্ষিক কার্গো হ্যান্ডেলিং ক্যাপাসিটিও বেড়ে দাঁড়াবে 1.5 কোটি মেট্রিক টন এবং কন্টেইনার হ্যান্ডেলিং 1.5 লাখ TEU থেকে 1,04 লক্ষ TEU-তে উন্নত হবে। আর এই বিপুল ক্ষমতার পুরো সুবিধাই নিতে চলেছে এবার চীন। তবে বিষয়টা এখানেই শেষ নয়। চলতি বছরের 26 জুন বেইজিংয়ে শি জিনপিং এবং তারেক রহমানের বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন একটি বড় ঘোষণা দেন। তা হলো বাংলাদেশ এখন অফিসিয়ালি যোগ দিতে চলেছে চায়না মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডরে। এর লক্ষ্য হলো মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশন শক্তিশালী করা এবং রিজিওনাল ট্রেড ও ইনভেস্টমেন্ট বাড়ানো। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট 17টি MOU স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ জানিয়েছে তারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তথা BRI এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভকে পূর্ণভাবে সমর্থন করে এবং ওয়ান চায়না পলিসি মেনেই চলবে তারা। তবে এখানে ভারতের চিন্তার কারণ কি, এর উত্তর খুঁজতে গেলে একটু আমাদেরকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। দেখুন, 2015 সালে চীন যখন প্রথম এই করিডরটার প্রস্তাব দেয় তখন তার নাম ছিল বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার ইকোনমিক করিডর। কিন্তু ভারত নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে চীনের এই BRI প্রজেক্টকে সম্পূর্ণভাবে এড়িয়ে যায়। এরপর ভারত রাজি না হওয়ায় 2019 সালে বেইজিং ওই পরিকল্পনাটাই বাদ দিয়ে দেয়। আর এখন 2026-এ এসে চীন ভারতকে বাদ দিয়ে নতুন করিডর তৈরি করেছে, যেখানে ভারত নেই, শুধু রয়েছে চীন, মায়ানমার এবং বাংলাদেশ। এক্ষেত্রে শি জিনপিং নিজে বলেছেন যে চীন এই করিডর এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশ গ্রিন এনার্জি, ডিজিটাল ইকোনমি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং হেলথ কেয়ারেও বিপুল বিনিয়োগ করতে প্রস্তুত। শুধু সমুদ্রই নয়, ভারতের শিলিগুড়ি করিডরের কাছেও যে তিস্তা প্রজেক্ট চীন ইমপ্লিমেন্ট করার কথা ভাবছিল সেটাও বাংলাদেশ চীনের হাতেই তুলে দিতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লির কি এই নিয়ে সত্যি কোনো মাথা ঘামানো উচিত? এর উত্তর হলো হ্যাঁ, অত্যন্ত গুরুত্ব দিয়েই মাথা ঘামানো উচিত এক্ষেত্রে। কারণ এটা চীনের সেই বিখ্যাত স্ট্রিং অফ পালস বা ভারতকে চারদিক থেকে নৌবন্দরের মাধ্যমে ঘিরে ফেলার কৌশলের অংশ। তথ্য অনুযায়ী 2025 সালের মধ্যে চীন বিশ্বের 95টিরও বেশি বন্দরে নিজেদের আধিপত্য বিস্তার করেছে, যার ফলে 70টিরও বেশি বন্দর শুধু ভারত মহাসাগরে অবস্থিত। এই প্রজেক্টগুলোর খরচ কম নয়। জিবুতিতে $78 মিলিয়ন থেকে শুরু করে পাকিস্তানের গোয়াদরে $1.6 বিলিয়ন পর্যন্ত। এই 17টি পোর্ট প্রজেক্টের মধ্যে 13টিতেই চীন সরাসরি নির্মাণ কাজে যুক্ত এবং 8টিতে সরাসরি ঋণ
বা ইকুইটি আকারে বড় আর্থিক অংশীদারিত্ব রয়েছে চীনের। আমরা পাকিস্তানের গোয়াদর বন্দরটাই যদি দেখি, যা হরমুজ প্রণালী থেকে মাত্র 70 কিমি দূরে। এরপর রয়েছে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর। 2017 সালে শ্রীলঙ্কার ঋণ শোধ করতে না পেরে এই বন্দরটা চীনের কাছে 99 বছরের জন্য লিজ দিতে বাধ্য হয়েছিল। আন্তর্জাতিক পরিভাষায় যাকে বলা হয় ডুয়াল ইউজ পোটেনশিয়াল বা দ্বৈত ব্যবহার, অর্থাৎ কাগজে কলমে এগুলো সিভিলিয়ান বা বাণিজ্যিক ইকোনমিক জোন হলেও বাস্তবে এগুলো চীনের লজিস্টিক্যাল নোডস এবং ইন্টেলিজেন্স ও সার্ভেলেন্স বা নজরদারির জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আজ যে মংলা পোর্ট দিয়ে বাণিজ্য হবে, কাল সেখানে চাইনিজ সাবমেরিন এসে ভারতের ইস্টার্ন ফ্ল্যাঙ্ক বা পূর্ব সীমান্তে যে নিরাপত্তা হুমকি তৈরি করবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু চীন কেন ভারতের এত কাছাকাছি আসার ঝুঁকি নিচ্ছে? এর পিছনেও রয়েছে চীনের নিজস্ব একটা বড় ভয়, যাকে বলা হয় মালাক্কা প্রণালীর সংকট। 2024 সালের ডেটা অনুযায়ী চীনের তেল আমদানির 72% এবং এলএনজির 60% সমুদ্র পথে আসে, যার সিংহভাগ পাস হয় এই একটি মাত্র সরু চেকপয়েন্ট দিয়ে, মালাক্কা প্রণালী দিয়ে। চীন ভালো করেই জানে কালকে যদি তাইওয়ান নিয়ে আমেরিকার সাথে যুদ্ধ বাঁধে বা হরমুজ ক্রাইসিসের মতো পরিস্থিতি তৈরি হয়, তবে আমেরিকা বা ভারত এই মালাক্কা প্রণালী বন্ধ করেও দিতে পারে। আর সেটা হলে চীনের অর্থনীতিও ধসে পড়বে তখন। আর এই ভয় থেকে চীন এখন বিকল্প পথ খুঁজছে। মায়ানমারের কিয়াকোফু পোর্ট থেকে চীনের কুনমিং পর্যন্ত অলরেডি চীনের অয়েল পাইপলাইন এবং রেল লাইন আছে। এখন এই নতুন করিডোরের মাধ্যমে বাংলাদেশকেও সেই নেটওয়ার্কে যুক্ত করা হচ্ছে, যাতে মালাক্কা প্রণালী এড়িয়েই চীন বঙ্গোপসাগর থেকে সরাসরি এনার্জি ও কার্গো নিজেদের দেশে নিয়ে যেতে পারে। তবে বাংলাদেশের জন্য এখানে একটা বড় বিপদও লুকিয়ে আছে, তা হলো ডেপ ট্র্যাপ বা ঋণের ফাঁদ। তার কারণ ইতিহাস সাক্ষী আছে, যেসব দেশ চীনের কাছ থেকে বিপুল ঋণ নিয়ে বন্দর বানিয়েছে, যেমন কেনিয়া, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা বা জিবুতি, তাদের মোট বৈদেশিক ঋণের 27%-এরও বেশি একা চীনের কাছে। তারাও কার্যত চীনের কাছে এই ঋণের ফাঁদেই পড়েছে। আর বাংলাদেশও যদি সময় মতো এই লোন শোধ করতে না পারে, তবে মংলা পোর্টের অবস্থাও শ্রীলঙ্কার হাম্বানটোটার মতোই হবে। আচ্ছা, তবে এই রকম পরিস্থিতিতে ভারত হাত গুটিয়ে কি বসে আছে? একদমই নয়। চীন যদি স্ট্রিং অফ পার্লস বানায়, ভারত তার জবাবে তৈরি করছে নেকলেস অফ ডায়মন্ডস কৌশল। অর্থাৎ ভারতও নিজের নৌবাহিনীর উপস্থিতিও বাড়াচ্ছে, আঞ্চলিক মিত্রদের শক্তিশালীও করছে এবং ইরানের চাবাহর ও মিয়ানমারের সিটওয়ে পোর্টে বিপুল বিনিয়োগও করছে। তাছাড়া ভারতের একটা বড় শক্তি হলো তার ফিজিক্যাল এবং হিউম্যান জিওগ্রাফি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে এটা 3 দিক থেকে ভারত দ্বারা ঘেরা। তাই মংলা বা চট্টগ্রাম পোর্টে চীন যতই টাকাই ঢালুক না কেন, সেই পোর্টগুলো তখনই অর্থনৈতিকভাবে লাভজনক হবে যখন ভারতের সাথে ট্রানজিট ও ব্যবসা সচল থাকবে। ভারতের বিশাল বাজার ছাড়া বাংলাদেশের অর্থনীতি স্বাবলম্বী হওয়া অসম্ভব। এছাড়া এই ইকোনমিক জোনগুলোতে যে বিপুল বিদ্যুৎ ও জ্বালানির প্রয়োজন, তা ভারত যেভাবে কম খরচে দিতে পারে তা চীনের পক্ষে বেইজিং থেকে এনে দেওয়া সম্ভব নয়। এছাড়া ভারতও বর্তমানে এক অন্য কূটনীতিতে চলছে, যার ফলে 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা দেওয়াও শুরু হয়েছে এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ক্যাবিনেট মিনিস্টারের পদমর্যাদাও দেওয়া হয়েছে। সুতরাং এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভারতের ইস্টার্ন ও ওয়েস্টার্ন দুই প্রান্তেই চীন সমান্তরাল চাপ বা প্যারালাল প্রেসার তৈরি করছে। তবে মংলা পোর্ট ভারতের থেকে হাতছাড়া হয়ে যাওয়াটা দিল্লির জন্য নিঃসন্দেহে একটা কূটনৈতিক বড় ধাক্কা। আর তারেক রহমান যেভাবে চীনের দিকে ঝুঁকে পড়ছে এবং ভারতের সুরক্ষা বলয় ভেদ করে চীন যেভাবে বঙ্গোপসাগরে জাঁকিয়ে বসছে, এই পরিস্থিতিতে ভারতের কি এখন বাংলাদেশের প্রতি আরও কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতি নেওয়া উচিত নয়, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলানো দরকার? আপনার কি মনে হয় চীনের এই ডেপ ট্র্যাপ বা ঋণের ফাঁদে কি বাংলাদেশও পা দিতে চলেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকিটিভ বাংলায়। ধন্যবাদ।